হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা জারণ সংখ্যা নিয়ে কথা বলতে আসছি। তো জারণ সংখ্যা বেসিক্যালি খুবই সহজ একটা টপিক, এটা আমি মানতেছি। বাট এই টপিকের ভিতরে আমরা খুব একটা ঢুকি না। সো এইচএসসি লাইফে আমি যে জিনিসগুলো জানতাম না সেই জিনিসগুলো নিয়ে তোমাদের জানাবো। সো আমি হচ্ছে মাইনাজউদ্দিন সিয়াম, বুয়েট ট্রিপলিতে আছি। সো এই টপিকগুলো নিয়ে মেইনলি আলোচনা করবো জারণ সংখ্যার। সো প্রথমে আসে হচ্ছে জারণ সংখ্যা কেন বিজারণ সংখ্যা হলো না। আচ্ছা, জারণ সংখ্যার লিস্ট, তারপর কিছু কমন যৌগের জারণ সংখ্যা, জারণ সংখ্যা +7 এর বেশি কি হইতে পারে সেটা, তারপর হচ্ছে লুকায়িত পারক্সাইডের মধ্যে জারণ সংখ্যাগুলো কত হবে। তারপর হচ্ছে কিছু অদ্ভুত যৌগের জারণ সংখ্যা, তারপর হচ্ছে জৈব যৌগের জারণ সংখ্যা, আর হচ্ছে সবার লাস্টে আসে হচ্ছে জটিল যৌগের জারণ সংখ্যা। এই কয়েকটা টপিক আলোচনা করলে আশা করি আমাদের অ্যাডমিশন বা তুখোর ব্যাচ বলি আমরা, ওই সমস্ত ব্যাচের জন্য জারণ সংখ্যা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করি আমরা। জারণ সংখ্যা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে শুরুতে আমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে দুইজন যদি বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, কার দিকে কে ইলেকট্রন টানবে সেটা কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে বোঝা যায়। সো আমি বলবো যাদের 1 থেকে 30 পর্যন্ত তড়িৎ ঋণাত্মকতা জানা নাই অথবা কাইন্ড অফ মুখস্থ নাই, সো তোমরা একটু যাই না আসো, তারপর ভিডিওটা দেখো, দ্যাট উইল বি বেটার। ঠিক আছে, সো আমরা শুরু করি। আমি ধরে নিতেছি তোমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানো, এবং তড়িৎ ঋণাত্মকতা কেন দরকার সেটা একটু বলি। যে দুইটা পরমাণু যদি পরস্পর বন্ডের মধ্যে থাকে, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ইলেকট্রন নিজের দিকে টানবে, সো সে হবে ঋণাত্মক জারণ সংখ্যা বিশিষ্ট, এবং যে ইলেকট্রনটা দিল সে হবে ধনাত্মক জারণ সংখ্যা বিশিষ্ট। ঠিক আছে, তো জারণ সংখ্যাকে ওইভাবে আমরা আর ভাববো না যে ইলেকট্রন দিলে অথবা ইলেকট্রন নিলে যে চার্জ হয় সেই চার্জের মানকে জারণ সংখ্যা বলে, ওইভাবে আর ভাববো না। কারণ আমরা যখন জারণ সংখ্যা মাপি তখন কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়া এগুলো দেখি না, আমরা দেখি যৌগের মধ্যে সে কোন অবস্থায় আছে। তো যৌগের মধ্যে যেহেতু বন্ড আকারে থাকে, সো বন্ডের যেই দিকে ইলেকট্রনটা যাবে তাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক জারণ সংখ্যা বিশিষ্ট, যেই দিক থেকে যাবে তাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক জারণ সংখ্যা বিশিষ্ট। ঠিক আছে, সো আমরা একটু দেখি। সো শুরুতে আমরা এমন কিছু পরমাণু দেখবো যাদের জারণ সংখ্যা ফুললি ফিক্সড, তুমি চাইলে এদের জারণ সংখ্যা পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, একেবারে মুড পুরা ফিক্সড, মুড তুমি চেঞ্জ করতে পারবে না ওদের। ঠিক আছে, সো এরা কারা? এরা হচ্ছে প্রথম গ্রুপের যদি আমি লিখি লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো এদের সবার জারণ সংখ্যা কিন্তু ফিক্সড, এবং এদের জারণ সংখ্যাগুলো হচ্ছে +1। ঠিক আছে, সো এদের সবার জারণ সংখ্যা হইতেছে +1। তুমি চাইলেই, তুমি যখনই এদেরকে দেখবা, সো যখন কোনো যৌগের মধ্যে এদেরকে দেখবা, ঠাস করে জারণ সংখ্যা +1 বসাই দিবা। ঠিক আছে, সো এদের নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। তারপর সেকেন্ডলি যে আছে সে হচ্ছে দ্বিতীয় গ্রুপের। সো যাদের জারণ সংখ্যা ফিক্সড তাদের কথা লিখতেছে। সো এদের কিন্তু জারণ সংখ্যা ফুললি ফিক্সড। সো ফিক্সড জারণ সংখ্যা যাদের, তাদের কথা প্রথমে লিখতেছে। তো দ্বিতীয় গ্রুপে যারা আছে সেটা হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রানসিয়াম, বেরিয়াম, আর সবার লাস্ট হচ্ছে রেডিয়াম। ঠিক আছে, যেটা হচ্ছে তেজস্ক্রিয় ধাতু। সো আমাদের যেটা সেটা হচ্ছে এই কয়েকজনের জারণ সংখ্যা সর্বদা ফিক্সড যৌগের মধ্যে, সেটা হচ্ছে +2। তুমি চাইলেই বেরিলাম দেখলো এখানে +3 বসাই দিবা, অথবা +3 কি কখনো হইতে পারে ভাইয়া? না, কখনো হইতে পারে না। ঠিক আছে, সো আমরা +2 পর্যন্তই রাখবো এদের, আর এদের ক্ষেত্রে লিখবো হচ্ছে +1। আরেক দলের ফিক্সড আছে, সেটা হচ্ছে 13 নম্বর গ্রুপে যারা আছে। 13 নম্বর গ্রুপে কারা আছে সেটা হয়তো জানো। 13 নম্বর গ্রুপে আছে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তুরে, থেলিয়াম। সো এদেরকে দেখলে এদের জারণ সংখ্যা +3 বসাই দিবা। বেসিক্যালি এই যে এই দুইজনকে বেশি দেখবা, এই দুইজনকে দেখলে +3 একেবারে বসাই দিবা। ঠিক আছে, সো এইদের নিয়ে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। আরেকটা জিনিস বলে রাখি, আমরা তো জানি যে ডি ব্লক ওরা ওরা হচ্ছে তোমার জটিল যৌগ গঠন করে, তাই না? আরেকটা গ্রুপ আছে যেটা জটিল যৌগ গঠন করে, সেটা হচ্ছে এই 13 নম্বর গ্রুপ। তো 13 নম্বর গ্রুপটা কিন্তু জটিল যৌগ গঠন করে। যখন জটিল যৌগ আমরা ওই যে জারণ সংখ্যা বের করব তখন দেখবো আর কি এখানে। সো আমাদের এদের জারণ সংখ্যা ফিক্সড, এবং এদের জারণ সংখ্যা হচ্ছে +3। ঠিক আছে, কোনো ধরনের চেঞ্জ নেই এদের। আরেক দল আছে, আরেকজন আছে যার জারণ সংখ্যা একেবারে ফিক্সড, সে হচ্ছে আমাদের একমাত্র অধাতু, যে অধাতুর কোনো মুড চেঞ্জ হয় না। ঠিক আছে, একেবারে ওয়াইফ ম্যাটেরিয়াল বলি না আমরা, সো ওয়াইফ ম্যাটেরিয়াল একেবারে মুড চেঞ্জ হয় না। সো এটা হচ্ছে ফ্লোরিন, এবং ফ্লোরিনের হইতেছে -1। সো ফ্লোরিনের জারণ সংখ্যা তুমি যদি এটা অক্সিজেনের সাথে নাও, সোডিয়ামের সাথে নাও, যার সাথে নাও, এটা জারণ সংখ্যা ফিক্সড, এবং সেটা হচ্ছে -1। সো এদের সবার মুড ফিক্সড, তাহলে আমরা বলতে পারি এদের সাথে ছেলেদের তুলনা করতে পারি। সো আরেক টাইপ আছে যাদের জারণ সংখ্যা চেঞ্জ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়।
বিক্রিয়া করবা, চেঞ্জ হয়ে যাবে। সো আরেক দল হতেছে যেটা, যদি বলি আচ্ছা এটা এইখানে লিখি। তো 2 নম্বরে যাদের কথা দেখবো সেটা হচ্ছে যাদের ফিক্সড না, তার মানে হচ্ছে চেঞ্জিং। সো চেঞ্জিং যদি বলি, সো আমি একটা গ্রুপ নিয়ে কথা বলতেছি। সো একটা গ্রুপ নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় হ্যালোজেন গ্রুপ। তো 17 নম্বর গ্রুপ। তো 17 নম্বর গ্রুপে যারা আছে, প্রথমে আছে হচ্ছে ক্লোরিন। ফ্লোরিনের কথা বলতেছি না, কারণ ফ্লোরিন -1 সর্বদা, ওর চেঞ্জিং এর মধ্যে আসবে না। ক্লোরিন, ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, আর হচ্ছে অ্যাস্টাটিন। আরেকজন নিচে আছে, বাট ওইটা দরকার নেই, ঠিক আছে। সো এই চারজনের জারণ সংখ্যা যদি পজিটিভ জারণ সংখ্যা বলি, তাহলে কিন্তু অনেকগুলা পজিটিভ 1 হয়, 3 হয়, 5 হয়, আর হচ্ছে 7 হয়, ঠিক আছে। 9 হইতে পারে না, এদের ক্ষেত্রে 9 হইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা সেটা হচ্ছে এই, বাট নেগেটিভ হলে কিন্তু এরা ফিক্সড, নেগেটিভ হলে কিন্তু এরা আবার ফিক্সড, মানে নেগেটিভ হচ্ছে এদের জন্য -1। সো তুমি চাইলে নেগেটিভ -3 -4 এগুলো বলতে পারবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে। আরেকজন জানা দরকার এবং জানা উচিত সেটা হচ্ছে অক্সিজেন। সো যারা এই পার্টটা পারো তারা হয়তো বোরিং লাগতেছে, সো আমি তোমাদের জন্য একটু দেখতেছি যে কি কি আনা যায়। সো এখানে অক্সিজেন 2-, অক্সিজেনটা আমরা মাঝে মাঝে দেখি অক্সিজেন -1, আর অক্সিজেনের মাঝে মাঝে দেখি হচ্ছে অক্সিজেন -1/2। তো যখন 2- দেখি তখন হচ্ছে আমরা বলি সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইড বলি। এটাকে আমরা বলি হচ্ছে পার অক্সাইড, আর এটা হচ্ছে আমাদের সুপার অক্সাইড, সুপার, ঠিক আছে। সো আমরা যদি এটার কথাই বলি, এখানে অক্সিজেনটা একটা থাকে এবং এটা হচ্ছে 2- আকারে থাকে। তো এখানে যদি বলি, এখানে অক্সিজেন দুইটা থাকে এবং এক একটা অক্সিজেন হইতেছে -1 আকারে থাকে। তো এখানে যদি আমি বলি, এখানে দুইটা অক্সিজেন থাকে, একটা অক্সিজেন থাকে হচ্ছে -1 আর একটা অক্সিজেন থাকে 0। তো এইটা এইভাবে দেখলে যদি কখনো দেখো অক্সিজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে, তার মানে হচ্ছে এটা পার অক্সাইড। তাহলে অক্সিজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে, বাট এই সাইডে কেউ নাই, এই সাইডে কেউ নাই, তাহলে হচ্ছে এটা সুপার অক্সাইড, ঠিক আছে। তার মানে হচ্ছে এই সাইডে যদি দুইজনের দিকেই যদি তোমার পরমাণু থাকে, তাহলে সে পার অক্সাইড। আর যদি একজনের দিকে যদি পরমাণু না থাকে, আরেকজনের দিকে জাস্ট পরমাণু থাকে, তাহলে সে হচ্ছে সুপার অক্সাইড, ঠিক আছে। আর O2- এর ক্ষেত্রে তোমার বুঝতেই পারবা সাধারণ অক্সাইড কারা। তো এই হইতেছে আমাদের যাদের 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 জারণ সংখ্যা একেবারে জানা দরকার তাদের কথা লিখছি এখানে, এছাড়া বাইরে আর এক্সট্রা কিচ্ছু লিখি নাই, ঠিক আছে। সো আমরা দেখি আমাদের ক্ষেত্রে কি কি কোশ্চেন আছে। সো শুরুতে আমরা এই যৌগগুলার জারণ সংখ্যা বের করতেছি। সো এই যৌগগুলার জারণ সংখ্যা বের করা, তার মানে কি, মানে হইতেছে এই পটাশিয়ামের জারণ সংখ্যা বের করো তুমি বৈশ বৈশা, তুমি কি অক্সিজেনের জারণ সংখ্যা বের করো বৈশ বৈশা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা বলতেছে, এদের কি জারণ সংখ্যা বের করতে বলছি আমি। তো যৌগের জারণ সংখ্যা বলতে আমি বোঝাই যেইটার জারণ সংখ্যা তুমি জানো না সেটা জারণ সংখ্যা বের করা। সো ম্যাঙ্গানিজ, এটাতে জারণ সংখ্যা কি হয়, পরিবর্তন হয়, তাই না। সো এইটার জারণ সংখ্যা তোমার বের করতে বলছে, ঠিক আছে। সো এইখানে জারণ সংখ্যা বলতে কোনটার বের করতে বলছে, এখানে জারণ সংখ্যা বলতে বের করতে বলছে ক্রোমিয়ামের, নট অক্সিজেন পটাশিয়ামের, ঠিক আছে। তো যেটা অজানা সেটা জারণ সংখ্যা বের করবো। তোমার কাছে যদি মনে হয় ভাইয়া তিনটার মধ্যে দুইটা অজানা, আরেকটা বের করতে বলছে, একটা জানা, তাহলে কি করবো, এরকম কখনো হবে না, ঠিক আছে। আচ্ছা, সো যদি হয় তাহলে আমি তোমার জানাই দিতাম, বাট আসলে হয় নাই, আমার লাইফে কখনো হয়নি। যদি তোমার হয় তাহলে আর কি বইলো, সমস্যা নেই। স্যার কি প্রথমে যেটা সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলা একটু দেখি আমরা, এগুলো আমাদের ছোটবেলা করা আছে। সো প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে পটাশিয়ামটা +1, ম্যাঙ্গানিজটা আমি জানি না, তারপর হচ্ছে অক্সিজেন -8, কারণ 4টা আছে, সো ইকুয়াল টু 0 হবে। সো এখান থেকে x ইকুয়াল টু বলা হচ্ছে +7, ঠিক আছে, অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ হচ্ছে +7। আচ্ছা, তো তারপর 2 নম্বরে যেটা সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। সো পটাশিয়াম এক একটা হচ্ছে +1, সো +1 দুইজন আছে, সো +2, ক্রোমিয়াম হয়ে গেছে দুইজন, সো 2x, আর অক্সিজেনের যেহেতু 7টা আছে, সো -14, সো ইকুয়াল টু 0। সো এখান থেকে x ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের +6, ঠিক আছে, x ইকুয়াল টু +6 আসে। আচ্ছা, তারপর যেটা সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে গঠনটা একটু আমরা দেখি, এটার গঠনটা একটু দেখা উচিত। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে গঠনটা এরকম হয় যে সালফার, এখানে OH, এখানে একটা OH, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এখানে ডাবল বন্ড অক্সিজেন। সো আমরা এটা একটু ভাঙা করি, এইভাবে না কইরা আমরা একটু ওইভাবে করি, ঠিক, গঠন দেখে আর কি করি, কারণ সামনে যে এইগুলো আছে সেগুলোতে আমাদের গঠন লাগবে, ঠিক আছে। সো আমাদের সালফার দেখো অক্সিজেনটা কার কার সাথে যুক্ত, সো এই অক্সিজেনটা একই সাথে সালফার এবং হাইড্রোজেনের সাথে যুক্ত,
তাই না? সো অক্সিজেনটা যদি সালফারের সাথে যুক্ত এবং হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, দুইজনের তড়িৎ ঋণাত্মকতা থেকে কিন্তু অক্সিজেনের বেশি, ঠিক আছে? সো অক্সিজেনটা এই ক্ষেত্রে -2 হবে এবং হাইড্রোজেনটা হবে +1, ঠিক আছে? কেন -2? কারণ এদিক থেকেও সে ইলেকট্রন টানবে, সালফার থেকেও সে ইলেকট্রন টানবে, কারণ তড়িৎ ঋণাত্মকতা বেশি। আচ্ছা, সো এই অক্সিজেনটা সালফার থেকে ইলেকট্রন টানতে পারবে, সেজন্য -2। এই অক্সিজেন সালফার থেকে টানবে, হাইড্রোজেন থেকে টানবে, -2। হাইড্রোজেন থেকে টানতেছে দেখে +1, অক্সিজেনটা সালফার থেকে টানতেছে, সো -2। সো সবগুলা যোগ করো, সবগুলো যোগ করলে কত আসে? +1 -2 কয়টা আছে? -2 চারটা আছে, সো -8। সো এখানে যদি +2 করি -8 এর সাথে, তাহলে -6। সো -6 রে জিরো করার জন্য অবশ্যই সালফারে কত হওয়া লাগবে? +6 হওয়া লাগবে। সো এই জন্য আমরা লিখি হতেছে সালফারিক অ্যাসিডে সালফারের জারণ মান হচ্ছে +6, ঠিক আছে? সো আমরা দেখবো যে যার সাথে যুক্ত আছে, কার সাথে যুক্ত আছে। যদি অক্সিজেন বলি, অক্সিজেন একমাত্র ফ্লোরিনের সাথে যুক্ত হইলেই প্লাস হওয়া সম্ভব। এছাড়া অন্য যত জারণের সাথে তুমি যুক্ত করো, মাইনাস প্লাস তো অসম্ভব না, ঠিক আছে? হয় -2 -1 -1/2 হইলো, বাট প্লাস তো হওয়া সম্ভব না, তাই না? সো -2 লিখছি কারণ কি? সালফার থেকেও সে ইলেকট্রন টানতেছে, হাইড্রোজেন থেকেও সে ইলেকট্রন টানতেছিল, এই জন্য। আচ্ছা, সো তারপর যেটা সেটা হচ্ছে ICl3। সো ICl3 এর কথা যদি বলি, ICl3 কথা যদি বলি, সো 4 নম্বর হচ্ছে ICl3। সো একটা কথা বলে রাখি, এখানে ক্লোরিন আর আয়োডিন আছে। সো কার তড়িৎ ঋণাত্মকতা বেশি বলতো? অবশ্যই ক্লোরিনের। সো ক্লোরিনটা অবশ্যই মাইনাস হবে, আর ক্লোরিন -1 হলে কি হয়? -1 হয়, ঠিক আছে? আর আয়োডিনের ক্ষেত্রে কি হবে? সো এটা যদি -1 হয়, -1 আছে হচ্ছে 3টা, সো -3 হবে। আয়োডিনেরটা আমি এক্স ধরতেছি, দুইটার যোগফল অবশ্যই 0, সো এক্স অবশ্যই +3 হতে বাধ্য। সো আয়োডিনের এখানে জারণ মান +3 হইতে সে বাধ্য, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা সেটা হচ্ছে 5 নাম্বার ছিল, যেটা সেটা হচ্ছে আমাদের ClF3। আচ্ছা, ClF3 কথা যদি বলি 4 নম্বরে, 5 নম্বরে ClF3 এর কথা যদি বলি, সো এই দুইজনের মধ্যে আবার কার তড়িৎ ঋণাত্মকতা বেশি বলতো? ফ্লোরিনের, অবশ্যই সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। সো ফ্লোরিনের ক্ষেত্রে অবশ্যই 3টা আছে, সো -3। আর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে এক্স ধরলে এটা 0 লিখে তারপর x = +3। সো তুমি ডিরেক্টলি +3 লিখে দিতে পারো, আমি একটু কাহিনী করতেছি আর কি। সো x = +3 আসতেছে, মানে ক্লোরিনের জারণ সংখ্যাও এখানে +3। তো অক্সিজেনের সাথে ফ্লোরিন আছে, OF2। সো OF2 এর গঠন যদি আমি বলি, OF2 এর গঠনটি যে এরকম, OF2 এর গঠনটা হইতেছে যে এরকম, যে অক্সিজেন এখানে ফ্লোরিন, এখানে আর একটা ফ্লোরিন, ঠিক আছে? অক্সিজেন মুক্তজোর আছে দেখে ভি আকৃতির হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো এখানে OF2 এর গঠন যদি দেখো, তাহলে এখানে ফ্লোরিন কি করবে? অক্সিজেন থেকে ইলেকট্রন টানবে। আবার ফ্লোরিন কি করবে? অক্সিজেন থেকে ইলেকট্রন টানবে। কেন টানবে? কারণ তড়িৎ ঋণাত্মকতা বেশি, 4 আর 3.5। সো ও হবে -1 আর এটা হবে -1। দুইটা ফ্লোরিন -1 হইলে অক্সিজেন +2 হইতে বাধ্য হবে। সো দেখো, যেই ব্যক্তি এতক্ষণ মাইনাস ছিল, সেই ব্যক্তি তড়িৎ ঋণাত্মকতার জন্য প্লাস হয়ে গেছে, ঠিক আছে? সো তোমার ওই জিনিসগুলা যে ইলেকট্রন দেয় অথবা নেয়, তাকে জারণ সংখ্যা বলে, ঠিক আছে? ওই সংখ্যাকে, এইগুলো আসলে এই যুগে বা আমাদের লেভেল আর চলবে না, ঠিক আছে? সো এই হইতেছে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে +2। আচ্ছা, তারপর যেটা সেটা হচ্ছে XCF4। এই যে এখানে একটা ভালো একটা উদাহরণ, সেটা হচ্ছে XCO4, সরি, এখানে XCO4 লেখা। সো XCO4 এর ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইড, টেট্রা অক্সাইড। সো XCO4 নিয়ে যদি বলি, এই XCO4 হচ্ছে জেনন টেট্রা অক্সাইড, ঠিক আছে? তো জেনন টেট্রা অক্সাইডের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে একটা জেননের সাথে 4টা অক্সিজেন, 4টা, যদি আমি এক্সাক্ট ইয়াটা কি, 4টা অক্সিজেন এভাবে দ্বি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে? সো এতদিন আমরা যারা জানতাম যে সর্বোচ্চ জারণ সংখ্যা +7 হইতে পারে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু নতুন লাগতে পারে, বাট এছাড়া যারা জানো আগে থেকে তারা তো জানোই। সো অক্সিজেনের ক্ষেত্রে -2, তাই না? এই অক্সিজেনটা -2 দ্বিবন্ধনের সাথে আছে, ভাই -2 যেতে বাধ্য, -2। সো জেরন তাহলে কি আসলো বলতো? +8। এবং +8 কিন্তু সে হইতে পারবে, তার শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? নিষ্ক্রিয় গ্যাস 8টা। সো 8টা ইলেকট্রন সে দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে, ঠিক আছে? সো সম্পূর্ণ দিয়ে দিবে না ভাইয়া, সম্পূর্ণ দিবে না। এটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা হিসাব করি যে ইলেকট্রনটা কিছুটা অক্সিজেনের দিকে ধাবিত হবে, এই জিনিসটা আমরা দিয়ে দেওয়া বলি, ঠিক আছে? সো জেনারের ক্ষেত্রে দেখো +8 হয়েছে, সো জারণ সংখ্যা +7 এর চাইতে বেশি হইতে পারে, ঠিক আছে? এটা খেয়াল রেখো, জারণ সংখ্যা +7 এর চাইতে বেশি হইতে পারে। সো এখানে হইতেছে আমাদের দুইজন আছে, আরো দুইজনের মধ্যে একজন হচ্ছে XeO3F2, ঠিক আছে? জেনন অক্সো ট্রাইফ্লোরাইড। সো যদি
9 নাম্বার লিখি, 8 নাম্বার। সো 8 নাম্বার হচ্ছে XeO3F2। সো এটার কথা লিখলে জিনিসটা এরকম যে এখানে জেনন, তারপর আর কি 3 দিকে 3টা অক্সিজেন, আর উপরে ফ্লোরিন আর নিচে আর একটা ফ্লোরিন। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের XeO3F2। সো XeO3F2 এর ক্ষেত্রে দেখো এখানে -2, অবশ্যই এটা জেননের সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে অক্সিজেন তৈরি তো অবশ্যই বেশি, সো অক্সিজেন -2 হবে। এইটাও -2 অক্সিজেন, এটাও -2 অক্সিজেন। সো ফ্লোরিন যুক্ত হলে তো অবশ্যই ফ্লোরিন -1 হবে, এটাও -1 হবে। সো জেনন কি হইতে বাধ্য বলতো? জেনন +8 হইতে বাধ্য, জেনন +8 হইতে বাধ্য। সো দেখো যে জেনন +8 হয়েছে, সো +7 এর থেকে জারণ সংখ্যা বেশি হইতে পারে, ঠিক আছে। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইটা জেনন অক্সো টেট্রাফ্লোরাইড। সো এটা খুব একটা স্টেবল না, এইগুলো খুব একটা স্টেবল না। সো আর কি এইটারটা তোমরা একটু নিজেরা বের করে দেখো, ঠিক আছে। সো আমি এটা একটু দেখাই দিই, কারণ এইটা হইতেছে একটা বিশেষ যৌগ বা বিশেষ আয়ন, যে আয়নের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে যে জারণ সংখ্যা +9 দেখি, ঠিক আছে, এবং জারণ সংখ্যা 8-এর চাইতে বেশি হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের IrO4 ছিল, ইরিডিয়াম টেট্রা অক্সাইড ক্যাটায়ন, ঠিক আছে। সো যেহেতু ক্যাটায়ন, সো আমাদের এই সবগুলার সবগুলার আর কি জারণ সংখ্যার যোগফল হবে +1, তাই না? সো আমরা ইরিডিয়ামের ক্ষেত্রে এক্স ধরতেছি, যেহেতু অক্সিজেন 4টা আছে, 8টার জন্য 8 সো ইকুয়াল টু +1 হবে। সো এক্স ইকুয়াল টু আসে হচ্ছে +9। সো এই হতেছে আমাদের ইরিডিয়ামের জারণ সংখ্যা এইখানে। সো এখানে ইরিডিয়াম +9, এবং ইরিডিয়ামটা তুমি খুঁজলে পাবা হচ্ছে ডি ব্লকের মধ্যে, এবং হচ্ছে কোবাল্টের নিচে পাবা, ঠিক আছে, কয়েক ঘর, 3 ঘর, 2 ঘর নিচে পাবা আর কি মনে হয়। সো এক্স হচ্ছে +9, এবং হচ্ছে ইরিডিয়াম কিন্তু 7-এর চাইতে বেশি এবং 8-এর চাইতেও বেশি জারণ সংখ্যা বিশিষ্ট জারণ সংখ্যা দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা এই প্রথম যেইগুলা ছিল সেগুলো আমরা মোটামুটি সলভ করে ফেলছি। সো আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই। আমরা দ্বিতীয়টাতে যাই, ঠিক আছে। তো দ্বিতীয়তে আমরা লুকায়িত পারঅক্সাইড সম্বলিত যে যৌগগুলো আছে, মানে পারঅক্সাইড গুলো লুকায় আছে দেখে বুঝাই দিচ্ছেন এটা পারঅক্সাইড। তো এদের ক্ষেত্রে জারণ সংখ্যা কেমনে বের করে সেটা দেখবো, ঠিক আছে। সো লুকায়িত পারঅক্সাইড গুলা কেন বলতেছি একটু বলি। প্রথমে যে এটা দেখতেছো এটা হচ্ছে আমাদের ক্যারোস অ্যাসিড, ক্যারোস অ্যাসিড। এবং তুমি যদি নর্মাল ওয়েতে এটা জারণ সংখ্যা বের করতে চাও, হাইড্রোজেনের অবশ্যই +2, সালফারের ক্ষেত্রে এক্স বলতেছি, আর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে -10, সো ইকুয়াল টু 0। সো এক্স ইকুয়াল টু দেখবা কি আসছে +8 আসছে, এক্স ইকুয়াল টু প্লাস, মানে সালফারের জারণ সংখ্যা +8 আসতেছে। দেখো শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন দিয়ে দিছো, হওয়া সম্ভব না। যে কারণে যেটা দেখা যাইতেছে যে অক্সিজেন 5টা আছে, 5টারে আমি -2 ধরছি, সো 5টা কিন্তু -2 আকারে নাই। সো কিছু পারঅক্সাইড আকারে বা -1 আকারে কি আছে, লুকায় আছে, ঠিক আছে। সো আমরা খুঁজে বের করবো, এটা সমস্যা নেই। আচ্ছা, সো তারপর যেটা সেটা হচ্ছে CrO5। সো CrO5 এর ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল, ক্রোমিয়ামের ক্ষেত্রে +10 আইসা পড়ে। CrO5 এর ক্ষেত্রে জারণ সংখ্যা ক্রোমিয়ামের +10 আইসা পড়ে, বাট ক্রোমিয়ামের তুমি যদি শেষ কক্ষপথে ইলেকট্রন দেখো 6টা আছে, মানে ওই যে আর্গনের পর ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে কি আসে, আর্গনের ইলেকট্রন বিন্যাস আসে, এখানে আসে হচ্ছে 4s1 আর হচ্ছে 3d5, ওই যে বিশেষ আউবর্ণিত ব্যতিক্রমের ইলেকট্রন বিন্যাসটা। তো দেখো কয়টা ইলেকট্রন শেষ, মানে আর্গন বা স্থিতিশীল ইলেকট্রনের পরে কয়টা ইলেকট্রন আছে, 6টা। তো 6-এর বেশি কি তার জারণ সংখ্যা হইতে পারে? হতে পারে না তো, ঠিক আছে। সো +6 এর চাইতে বেশি এসে পড়ছে। সো এখানে অবশ্যই লুকায়িত কি আছে, অক্সিজেন আছে, মানে পারঅক্সাইড আছে, ঠিক আছে। সো তারপর যেটা সেটা হচ্ছে এটা যেমন ক্যারোস অ্যাসিড, এটা হচ্ছে মার্শালের অ্যাসিড, মার্শালের অ্যাসিড, মার্শালের অ্যাসিড, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে তুমি লুকায়িত আর কি লুকায়িত তুমি পারঅক্সাইড পাবা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা প্রথমে H2SO5 এর যদি কাহিনী বলি, H2SO4 এর কাহিনী কিছুক্ষণ আগে আমরা দেখছি। H2SO4 এর ক্ষেত্রে কি ছিল, সো এইটা এখান থেকে, সো H2SO4 এর ক্ষেত্রে আমাদের এই যে এরকম একটা গঠন ছিল, তাই না, H2SO4 এর ক্ষেত্রে। আচ্ছা, সো H2SO4 এর ক্ষেত্রে যদি এরকম একটা গঠন থাকে, সো আমার এখানে একটা এক্সট্রা অক্সিজেন ঢুকাইতে হবে। তুমি চাইলে যে কোনো জায়গায় একটা অক্সিজেন ঢুকাইতে পারো, বাট আসলে অক্সিজেনটা ঢুকবে কোথায় বলো তো, আসলে অক্সিজেন ঢুকবে এখানে। সো অক্সিজেন H2SO5, তো সো অক্সিজেনটা এখানে ঢুকলো, আর এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন, ঠিক আছে। সো বাড়তি একটা যে অক্সিজেন আছে H2SO4 না, তো এটা H2SO5। সো বাড়তি অক্সিজেনটাকে আমি ঢুকাইছি হইতাছে এই যে এখানে,
ঠিক আছে। সো দেখো যে এই অক্সিজেনের ক্ষেত্রে কত হবে, এই দিক থেকে ইলেকট্রন সে নিতেছে, এই দিক থেকে সে ইলেকট্রন নিতেছে, তো এটা হচ্ছে -2। সো এটার ক্ষেত্রে হবে হচ্ছে -2। ঠিক আছে। এই হাইড্রোজেনের ক্ষেত্রে +1। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে -2 হবে কারণ ইলেকট্রন সে নিতেছে, দুইটা নিতেছে। তো অক্সিজেনের ক্ষেত্রে -2। ঠিক আছে। আচ্ছা, দুইটা নিতেছে সেজন্য -2। তারপর যেটা সেটা হচ্ছে যে এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো বাম পাশ থেকে নিতেছে, মানে সালফার থেকে সে নিতেছে। বাট অক্সিজেন থেকে কি অক্সিজেন নিতে পারবে? ওদের তড়িৎহীনতার পার্থক্য কত? 0। অক্সিজেনের সাথে অক্সিজেন তড়িৎহীনতার পার্থক্য কত? 0। সো বাম পাশ থেকে নিলে ডান পাশ থেকে কিন্তু সে নিতে পারতেছে না। ঠিক আছে। সো ও হইতেছে -1। এই অক্সিজেনটার ক্ষেত্রেও ঠিক, বাম পাশ থেকে নিতে পারতেছে না, বাট ডান পাশ থেকে নিতে পারতেছে। সো এটা হচ্ছে -1, সো এটা হচ্ছে +1। সো দেখো যে এখানে দুইজন পারক্সাইড চলে আসছে। ঠিক আছে, -1 চলে আসছে। সো আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সবগুলো যোগ করো, সবগুলো যোগ করলে দেখবে কি -6 আসতেছে। একটু দেখো যোগ করে, অক্সিজেন কয়টা, এই কয়েকটা যোগ করলে -8, সো +2 করলে -6। সো সালফার অবশ্যই +6 হইতে বাধ্য, সালফার অবশ্যই +6 হইতে বাধ্য জিরো করার জন্য। ঠিক আছে। আচ্ছা, সো তারপর যেটা সেটা হচ্ছে আমাদের CrO5 ছিল। সো CrO5 এর ক্ষেত্রে যদি বলি, CrO5 এর ক্ষেত্রে যদি বলি, CrO5 দেখতে জিনিসটা এরকম কিছুটা। এখানে অক্সিজেন দুইটা থাকে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, বন্ড অক্সিজেন, এবং এখানে এটা। সো CrO5 দেখতে এরকম, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। এবং এই ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের মধ্যে সেম কাহিনী, এখানে হচ্ছে -2 অক্সিজেন ইলেকট্রন নিতেছে, সেখানে হচ্ছে -1 দিতেছি, কারণ একজন থেকে নিতে পারলো, ক্রোমিয়াম থেকে নিতে পারলো, অক্সিজেন থেকে নিতে পারতেছে না। এটা অবশ্যই -1, ক্রোমিয়াম থেকে নিতে পারতেছে, অক্সিজেন থেকে নিতে পারতেছে না ইলেকট্রন। আচ্ছা, এখানেও -1, সেম কাহিনী, এখানে -1। সো সবগুলো যোগ করো, সো যোগ করে দেখো কত আসে। সো যোগ করলে আমাদের আসে হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে আসে হচ্ছে -2, -2, আর এখানে -2, সো -6। সো ক্রোমিয়ামের সর্বোচ্চ জানাংশ কত বলছিলাম? +6। সো ক্রোমিয়ামে কিন্তু এখানে +6 আইসা পড়ছে। ঠিক আছে। সো -6 কে জিরো করার জন্য অবশ্যই +6 হইতে হবে। সো ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে +6। আচ্ছা, সো তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে H2S2O2। সো H2S2O2 এটার গঠনটা যারা আঁকতে পারো না অথবা প্রথম দেখতেছো তাদের ক্ষেত্রে যদি বলি, H2S2O8, সরি O8 ছিল। সো এই O8 কে তুমি বুঝতে পারতেছো, এটা জানার সঙ্গে বের করে দেখি, এখানে বের করলে দেখবে কি এটা অক্সিজেনটা -16, হাইড্রোজেনটা +2। সো ওরা আসে হচ্ছে +8 করে আসে এক একজন। ঠিক আছে। সো ওরা হচ্ছে +8 না, সরি +7 করে আসে। সো এক একটা সালফার +7 করে আসতেছে, যেটা সম্ভব, একেবারে অসম্ভব। ঠিক আছে। সো আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এইটার চিত্র আঁকা লাগবে, এবং আমরা বুঝে ফেলছি যে ভাইয়া এখানে পারক্সাইড আছে, যেহেতু +7 সম্ভব না সালফারের, সালফারের +6 পর্যন্তই সম্ভব। সো আমাদের যেটা সেটা হচ্ছে এইটাকে দুই ভাগে ভাগ করবা। ঠিক আছে। একটা ভাগে রাখবো হচ্ছে HS রাখবা, আর হচ্ছে অক্সিজেন 3টা রাখবা। সো এরকম দুইজন থাকবে, আর আরো দুইটা আর কি অক্সিজেন থাকবে। তো দেখো এই দুইটা যদি একসাথে যোগ করো তাইলে কিন্তু তোমার কি হয়ে যায় সেটা হচ্ছে H2S2O8 হয়ে যায়। ঠিক আছে, H2S2O8 হয়ে যায়, যোগ করো দুইটা তাহলে আইসা পড়বে। সো আমি দুই ভাগে ভাগ করে নিছি, অর্থাৎ একটা হাইড্রোজেন নিছি, একটা সালফার নিছি, আর এখান থেকে দুইটা অক্সিজেনের সরায় 6/2 তিনটা আর কি এখানে নিছি। ঠিক আছে। সো এরকম একটা অংশ থাকবে, এখানে পারক্সাইডের একটা অংশ থাকবে, এবং চিত্রটা দেখতে জিনিসটা এরকম হবে, যেখানে সালফার, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এখানে OH। তো দেখো আমি একটা অংশ এগিয়ে ফেলছি, HSO3 আইগা ফেলছি, তাই না? সো এরকম একটা HSO3 আর একটা HSO3 কিন্তু থাকবে, কারণ আমি এখানে দুইটা লিখছি। সো আরেকটা HSO3 আঁকতেছি। সো এখানে সালফার, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এখানে O, এখানে H, এখানে আরেক ডাবল বন্ড অক্সিজেন। সো দুইটা HSO3 পাশাপাশি আঁকছে, এখানে একটা HSO3, এখানে আরেকটা HSO3। তো দুইটা HSO3 কাদের মাধ্যমে যুক্ত থাকবে জানো? এই যে অক্সিজেন বন্ড অক্সিজেন, মানে এই যে এইটার সাথে O2 এর সাথে যুক্ত থাকবে। ঠিক আছে। সো এই হইতেছে আমাদের গঠন, যাকে আমরা বলি হইতেছে মার্শালের অ্যাসিড। ঠিক আছে। সো দেখো আমরা একটু জারণ সংখ্যা বের করতেছি। তো জারণ সংখ্যা বের করার আগে আমরা এখানে -2 লিখতেছি। ঠিক আছে। এখানে অক্সিজেন, এখানে +1 লিখতেছি। কেন লিখতেছি আগেই বলছি, -2 লিখতেছি, -2 লিখতেছি। ঠিক আছে। কারণ এখানে তো কোনো ধরনের কাহিনী নাই, এখানে তো দুইটা ইলেকট্রন সে নিতে পারবে, দুইটা ইলেকট্রন দুই দিক থেকে সে নিতে পারবে। কাহিনী কোথায় হবে তাইলে? কাহিনী হবে এখানে সে একদিক থেকে ইলেকট্রন নিতে পারে সালফার থেকে, এখানে সে সালফার থেকে ইলেকট্রন নিতে পারতেছে। সো এখানে যেটা সেটা হচ্ছে, এখানেও সে সালফার থেকে অক্সিজেন দুইটা দিতে পারতেছে, এখানে দুইটা, এখানে -2, এখানে +1। তো সবকিছু যদি যোগ করো, সো যোগ করলে দেখবা কি কত আসতেছে, -2 কয়টা আছে, -2 আছে হচ্ছে এখানে 8টা, -8, আর হচ্ছে -2 কয়টা আছে এখানে 6টা, সো -14। সো -14 এর সাথে +2 করলে
কত আসে -12। সো -12 এর দুই ভাগে ভাগ করে দাও, একটা হচ্ছে +6 আসবে আর একটা আসবে হচ্ছে +6। ঠিক আছে, সো এই হইতাছে তোমার সবার জারণ সংখ্যা ছিল। সো এই সালফার গুলা জারণ সংখ্যা আসলে +7 না, এই সালফার গুলো জারণ সংখ্যা আসলে +6। সো কারণ কি, কারণ এখানে লুকায়িত তোমার পারক্সাইড গুলা ছিল। ঠিক আছে, তো তারপর যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু অদ্ভুত যৌগের জারণ সংখ্যা বের করতেছি। তো অদ্ভুত যৌগ কেন বলতেছি, তো বাইরে থেকে দেখলেও এদেরকে খুবই সহজ মনে হইতেছে, বাট ভিতরে যদি ঢুকি তাহলে দেখবো যে এখানে অনেক কাহিনী আছে। ঠিক আছে, তো প্রথমে যাকে আনতে যেতেছি সে হচ্ছে Fe3O4। ঠিক আছে, Fe3O4 যদি আনতে চাই, তো Fe3O4, তো ওর কথা যদি বলি, ওর জারণ সংখ্যা কত হওয়া উচিত এক একটা আয়রনের? সো ও হচ্ছে -8, আর এখানে হচ্ছে -8, তাহলে +8 তিনজন আছে, তো +8/3 এক একজনের +8/3, তাই না? তিনজন যেহেতু +8, এক একজনের +8/3 হওয়ার কথা। আচ্ছা, তো এখানে দেখো যে এই ফেরাস টেট্রা অক্সাইড, আয়রন টেট্রা অক্সাইডের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে একটা এইটা হইতেছে একটা মিশ্র অক্সাইড। তার মানে হচ্ছে এখানে দুইজন অক্সাইড আছে, একটা হচ্ছে FeO এবং আরেকটা হইতেছে Fe2O3। এই দুইজন আছে, সেই দুইজনের মিশ্রণ হইতেছে আমাদের এই আয়রন টেট্রা অক্সাইড। ঠিক আছে, সো এখানে যেটা সেটা হচ্ছে এই আয়রনের ক্ষেত্রে অবশ্যই +2। ঠিক আছে, এই আয়রনটা অবশ্যই +2, এই আয়রনটা হচ্ছে +3। ঠিক আছে, তো এই আয়রনটা +2 জারণ সংখ্যা বিশিষ্ট, এই আয়রনটা +3। সো তোমার যদি বলি যে এই আয়রন টেট্রা অক্সাইডের মধ্যে, আমি তো সরাসরি বলে দিলাম এটা জারণ সংখ্যা +8/3। সো আমি যদি বলি যে দুইটা আয়রনের জারণ সংখ্যা বা +3 জারণ সংখ্যা বিশিষ্ট আয়রন কয়টা, এই তিনটার মধ্যে দুইটা, আর +2 হইতেছে একটা। সো দেখো একটু যোগ করে, সবগুলো যোগ করো। সো +2 একটা, সো এখানে আমি জাস্ট +2 লিখতেছি। +3 কয়টা? দুইটা, সো আমি এখানে +3 × 2 লিখতেছি। কত আসে? 6 আসে, 8 আসে, তাই না? সো 8, এবং এখানে কয়জন আছে? তিনজন, সেই জন্য কিন্তু +8/3 আসছে জারণ সংখ্যা। সো আমি এখানে যে জারণ সংখ্যাটা লিখতেছিলাম সেটা হচ্ছে গড় জারণ সংখ্যা, বাট ইন্ডিভিজুয়াল জারণ সংখ্যা না। ঠিক আছে, সো আমি বের করতে চাই এক একটা ইন্ডিভিজুয়াল জারণ সংখ্যা বের করতে চাই। কারণ তুমি যদি এই জেইর বইগুলো দেখো, সো এই যে জেইর যে বইগুলো আছে, এই জেইর যে বইগুলো আছে, এই বইগুলো যদি দেখো তাহলে দেখবে যে এখানে এইগুলো নিয়ে কোশ্চেন আসছে। ঠিক আছে, সো আমরা যদি বলি যে এক একটা আয়রনের জারণ সংখ্যা কত, তাহলে দুইটা হচ্ছে +3 আর একটা হচ্ছে +2। তারপর Na2H2O3, আচ্ছা এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। ঠিক আছে, তো সোডিয়াম থায়োসালফেট যদি আমি ইন্ডিভিজুয়াল জারণ সংখ্যা যদি বলি, তাহলে এইটা হইতেছে আমাদের -6 আসে, এটা হচ্ছে আমাদের +2 আসে, এবং এক একটা সালফারের কত আসে? সো -2, সো এক একটা সালফার আসছে +2। ঠিক আছে, এক একটা সালফার লিখছি, দুইটা সালফার একসাথে লিখি না, এক একটা সালফার আসে হচ্ছে +2। সো আমরা দেখি যে এক একটা সালফার এখানে কত আসে, চিত্রটা আঁকা লাগবে। তো চিত্রটা আঁকলে জিনিসটা কিছুটা এরকম দেখতে হবে। এখানে সালফার, এখানে হচ্ছে অক্সিজেন, দুইটা অক্সিজেন থাকবে যাদের সাথে সোডিয়াম থাকবে, কারণ এখানে দুইটা সোডিয়াম, তো তাদের সাথে সোডিয়াম আছে। তো এখানে মাইবেট, কারণ হচ্ছে আমি এখানে সমযোজী বন্ধন দিয়ে দেখাইতেছি জাস্ট বোঝানোর জন্য, বাট অবশ্যই এখানে সমযোজী বন্ধন নাই। তো এখানে হচ্ছে অক্সিজেন সাথে সোডিয়াম। ঠিক আছে, সো দুইটা অক্সিজেনের সাথে দুইটা সোডিয়ামকে আমি অ্যাড করে দিছি, নাইলে তো সোডিয়াম গুলো কার সাথে যাবে? ঠিক আছে, সো তারপর আরেকটা অক্সিজেন বাকি আছে, সে আরেকটা অক্সিজেন হতেছে যে এখানে আরেকটা অক্সিজেন, এবং আরেকটা সালফার বাকি আছে, সে আরেকটা সালফার হতেছে যে এখানে থাকবে। ঠিক আছে, আরেকটা সালফার থাকবে তো সেখানে, এবং সেটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে থাকে। তুমি চাইলে দ্বিবন্ধনের মাধ্যমে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। লুইস চিত্র যখন আঁকবা তখন সন্নিবেশ বন্ধনের জায়গায় দ্বিবন্ধন দিয়ে দেখানো যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সালফার আর এই সালফারের জারণ সংখ্যা বের করবো। সো এই সালফারের কথা চিন্তা করো ভাই, যদি দুইজনের জারণ তড়িৎক্রিয়াটা যদি সেম থাকে তাহলে কি কোনো টানাটানি থাকবে? সো এইটার জারণ সংখ্যা হচ্ছে আমাদের 0, সেটার জারণ সংখ্যা কত? 0। বাট এই সালফারের কিন্তু জারণ সংখ্যা 0 না। হ্যাঁ, ওর থেকে কোনো ইলেকট্রন সে নিতে পারবে না, বাট তুমি আশপাশের কথা যদি চিন্তা করি, অক্সিজেন অবশ্যই দুইজন থেকে ইলেকট্রন নিবে, অক্সিজেন -2, সোডিয়াম +1 বাই ডিফল্ট, অক্সিজেন -2 সালফার থেকে ইলেকট্রন নিবে, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +1। তো সবগুলো যদি যোগ করি, তো -2 কয়টা আছে? তিনটা, -6, সো এটা -4 করবে, সো এটা হচ্ছে +4। সো এই সালফারটা +4, এই সালফারটা 0। সো একজন সালফার +4 এই দুইটার মধ্যে, আরেকজন হচ্ছে 0 যদি হয়, তাহলে দুইটা যোগ করো, 0 আর 4 যোগ করে কত 4 আসে। তো কয়জন? দুইজন, 4 এর 2 দ্বারা ভাগ দাও, তাহলে কত? +2 আসে। সেজন্য আমি এখানে গড়টা লিখি, ইন্ডিভিজুয়ালটা না। ঠিক আছে, সো ইন্ডিভিজুয়াল বলি একজনের +4 হবে আর একজনের কত হবে? 0 হবে। ওকে, আচ্ছা, সো তারপর যেটা সেটা হচ্ছে Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের যেটা সেটা হচ্ছে
দেখো এটার একটু চিত্র আঁকার সময় একটু বলে রাখি, যেটা করবা সেটা হচ্ছে সালফার চারটাকে এইভাবে প্রথমে আঁকে ফেলবা। ঠিক আছে, চারটাকে সালফার এইভাবে আঁকে ফেলবা। এক পাশে থাকবে হচ্ছে একটা সোডিয়াম এবং তিনটা অক্সিজেন, ভাগ করে আর কি। একটা সোডিয়াম তিনটা অক্সিজেন থাকবে, আরেক পাশে থাকবে হচ্ছে একটা সোডিয়াম তিনটা অক্সিজেন। ঠিক আছে, সো একটা সোডিয়াম তিনটা অক্সিজেন, খেয়াল রেখো। সো একটা অক্সিজেনের সাথে তো সোডিয়াম থাকবেই, আর বাকি দুইটা অক্সিজেন থাকবে হচ্ছে সালফারের সাথে সরাসরি যুক্ত। সো একটা সোডিয়াম তিনটা অক্সিজেন চলে আসছে। সো ওই দিকে যদি আঁকি, একটা সোডিয়াম একটা একটা সোডিয়াম তিনটা অক্সিজেন চলে আসছে। ঠিক আছে, তো এই হইতেছে আমাদের কাঠামোটা। এখন যদি আমি বলি যে এই সালফারের কথা চিন্তা করো ভাই, কি করবে, ও টানাটানি করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর সো এখানে দেখো টানাটানি করার কোনো সুযোগ নেই। সো দুইটা সালফারই 0 0। বাট এই সালফারের কথা চিন্তা করো, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে সোডিয়াম +1। সো এই পার্টটার কথা যদি চিন্তা করি, যে এই পার্টটা যারা যুক্ত আছে তাদের কথা যদি চিন্তা করি, সো -2 -2 -2 আর 0। সো এখানে +1 আছে, সো -2 তিনটা থাকলে কত, -6। সো এটা হচ্ছে কত, +1, সো -5। সো -5 রে 0 করার জন্য অবশ্যই এখানে +5 হতে বাধ্য। সো এই সালফারটা +5 হবে। একই সাথে যেহেতু প্রতিসম দুই পাশ, সো এই সালফারটা +5 হইতে বাধ্য। সো তুমি দেখো চারটা সালফার জারণ সঙ্গে যোগ করো, কত আসে, 10। 5 + 0 + 0 + 5 10। সো 10 রে 4 দ্বারা ভাগ দিলে কত আসে, 2.5। সো এখানে আমরা সেই 2.5 পাবো। দেখো গড় করলে 2.5 পাই নাকি সেটা একটু দেখো। সো অক্সিজেন দেখো -12। ঠিক আছে, সোডিয়াম +2, সো কত আসে, +10 আসে। সো +10 রে 4 দ্বারা ভাগ দাও, তাহলে হচ্ছে +2.5। সো এটা হইতেছে আমি +2.5 পাই। ঠিক আছে, সো আমি যেই জারণ সংখ্যাগুলো লিখি সেগুলো হচ্ছে গড় জারণ সংখ্যা বা এভারেজ জারণ সংখ্যা। বাট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি সবার আর কি 2.5 নাই। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, তারপর এই যে ওইখানে, সো এইটার নাম আমি জানি না। ঠিক আছে, এটার নাম আমি জানি না, আমি স্বীকার করলাম। আমি চাইতেছি তোমাদের কারোর থেকে এটা বের করতে। ঠিক আছে, বাট একটা জিনিস তোমরা দেখছো, এইটার মতো একটা যৌগ তুমি দেখছো, সেটা হচ্ছে H2SiF6। এটা তুমি দেখছো, এবং এটার নাম যদি আমি বলি হেক্সাফ্লোরোসিলিসিক অ্যাসিড, এটার নাম। সো এটার নাম যদি আমি বলি, এটার নাম হচ্ছে হেক্সাফ্লোরোসিলিসিক অ্যাসিড। ঠিক আছে, সো এইটা তুমি যেহেতু দেখছো, এইটা আঁকাটা খুব একটা টাফ হবে না আমাদের জন্য। সো মনে রাখো H2SiOF6। ঠিক আছে, সো দেখি এটা আমরা রাখতে পারি নাকি। সো H2SiOF6 যদি বলি, সো এখানে সিলিকন আসলো। ঠিক আছে, H2SiOF6 এটা রাখবো, খেয়াল রেখো, SiOF6। সো এখানে হচ্ছে সিলিকন আসলো। আচ্ছা, সো তারপর যেটা সেটা হচ্ছে চারদিকে চারটা, ছয় দিকে ছয়টা ফ্লোরিন থাকবে, ছয়টা ফ্লোরিন থাকবে, ছয়টা ফ্লোরিন থাকবে। এবং এই বাইরে থাকবে হচ্ছে -2, এবং এখানে সেজন্য দুইটা H+ থাকতো। কয়টা H+ থাকতো, দুইটা H+ থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম H2SiF6 এটার গঠন। সো এটার গঠন না পারলে তুমি যে এটার গঠন আঁকতে পারবে না। ঠিক আছে, সো দেখো হেক্সাফ্লোরোসিলিসিক অ্যাসিডের গঠন এইটা। ঠিক আছে, সো আমার কিন্তু এই যে সিলিকনের জারণ সংখ্যা বের করার দায়িত্ব আমার। সো এখন একটা অক্সিজেন যোগ করা লাগবে, একটা অক্সিজেন অ্যাড করা লাগবে। সো অক্সিজেনটা অবশ্যই হাইড্রোজেনের সাথে তার থাকবে না। ঠিক আছে, সো অবশ্যই অক্সিজেনটা থাকবে হইতেছে, আমি কোথায় দেখো দিই অক্সিজেনটা, আমি অক্সিজেনটা যে এখানে ঢুকাই দিব। সো তার মানে হচ্ছে এখানে অক্সিজেন তারপর ফ্লোরিন দিতেছে। ঠিক আছে, সো এইটা হইতেছে আমাদের মেইনলি H2SiOF6 এর গঠন। সো দেখো যে আমি এইটার জনসংখ্যাটা বের করতে চাই সিলিকনের জনসংখ্যা বের করার জন্য আশেপাশে সবার জনসংখ্যাগুলো লেখা লাগবে। তো আমি সবারটা লিখি। ফ্লোরিনের অবশ্যই -1 হবে, সালফারের সাথে যুক্ত থাকলে তো অবশ্যই -1। ঠিক আছে, এইখানে অফ -1 সবগুলো -1 এখানে যারা সালফারের সাথে যুক্ত আছে। সো -1 -1 -1। আচ্ছা, সো এইটাও -1, কারণ অক্সিজেনের সাথে যুক্ত যদি ফ্লোরিন থাকে, অবশ্যই ফ্লোরিনের তৈরিতে ঋণাত্মকতা বেশি, সো অবশ্যই ইলেকট্রন টানবে, সো অবশ্যই -1 হবে। আচ্ছা, এই অক্সিজেনটা ফ্লোরিন থেকে ইলেকট্রন টানতে পারতেছে না, উল্টা ফ্লোরিন তাকে কি করতেছে, ইলেকট্রন টানতেছে তার থেকে। আবার অক্সিজেনটা কার থেকে ইলেকট্রন টানবে, সিলিকন থেকে ইলেকট্রন টানবে। তো সিলিকন থেকে টানতেছে, ফ্লোরিন আবার ওরটা টানতেছে। সো ওর কি কোনো জারণ সংখ্যা থাকবে, বা -1 হবে, -2 হবে নাকি 0 হবে? সো সিলিকন থেকে সে টানতেছে, সেজন্য -1 হওয়ার কথা ছিল। সেই ইলেকট্রন আবার কি টানতেছে, ফ্লোরিন টানতেছে। সো এটা 0 না, সো এই অক্সিজেনটার জারণ সংখ্যা কিন্তু 0। ঠিক আছে, সো সিলিকনের জারণ সংখ্যাটা কত হয় দেখো। সো 6টা যোগ করো, 6টা যোগ করলে কত আসে, 6টা যোগ করলে আসে হচ্ছে -6 আসে।
তো 6টা যোগ করলে -6 আসে। সো -6, আচ্ছা সিলিকনের একটা এক্স ধরতেছি, তারপর হচ্ছে -6 লিখলাম ইকুয়াল টু -2, এই যে বাইরে -2, তো এখান থেকে আর কি এক্স এর মানটা আসে হচ্ছে +4। তো এই সিলিকনটার জারণ সংখ্যা হচ্ছে +4, এবং এইটাই কিন্তু সিলিকনের জারণ সংখ্যা এইখানে, ঠিক আছে। তো সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা, এবং +4 কিন্তু তার সর্বোচ্চ যোজনী বা জারণ সংখ্যা হতে পারে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো যে এই অক্সিজেনটা কিন্তু জারণ সংখ্যা 0, যেটা ভিতরে ঢুকলো, তার কারণ হচ্ছে ফ্লোরিন ইলেকট্রন টানতেছিল তার থেকে, এবং সিলিকন থেকে সে আবার ইলেকট্রন টানতেছে, তো তার কাছে ইলেকট্রন আসলে নাই, ঠিক আছে। ইলেকট্রনের ঘনত্ব তার কাছে কত? 0। আচ্ছা, তো আমাদের এই অদ্ভুত যারা ছিল তাদেরটা হয়ে গেছে। তো আমাদের একটু যাওয়া লাগবে পরেরটায়, সেটা হচ্ছে জৈব যৌগের জারণ সংখ্যা। তো জৈব যৌগের জারণ সংখ্যা খুবই ইজি জিনিস, আগের গুলো বুঝতে পারলে এগুলো খুব ইজি। আচ্ছা, শুরুতে CH4 আছে। তো CH4 এর জন্য আমাদের জানি যে কার্বন, এখানে 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, ঠিক আছে। তো তুমি জানো যে কার্বন আর হাইড্রোজেন যদি একসাথে যুক্ত থাকে সমযোজী বন্ধনের মধ্যে, তো এই দুজনের মধ্যে কার তড়িৎ বেশি? কার্বনের 2.5, হাইড্রোজেনের 2.1। তো কার বেশি আসলো? কার্বনের। তো কার্বনটা মাইনাস হবে, হাইড্রোজেন গুলো কি হবে? প্লাস হবে, ঠিক আছে। তো হাইড্রোজেন যদি প্লাস হয়, হাইড্রোজেন তার +2 হইতে সম্ভব না, ইলেকট্রন আছে একটা, তো +1 হবে। তো +1, +1, +1। সো হাইড্রোজেন গুলো যদি +1 হয়, কার্বনটা অবশ্যই -4 হতে বাধ্য। দেখো সবগুলো যোগফল +4 হইলে কার্বনটা -4 হতে বাধ্য, ঠিক আছে স্যার। তারপর হচ্ছে C2H4। তো C2H4 এর জন্য যেটা বলা যায় সেটা হচ্ছে কার্বন দ্বিবন্ধন কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন, তো 4টা হাইড্রোজেন। তো 4টা হাইড্রোজেন যদি থাকে, এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে +1, এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে +1, ঠিক আছে। তো কার্বনটা এই যে এই পাশটা জাস্ট চিন্তা করো, ওই পাশ নিয়ে আর ভাবা লাগবে না, কারণ সে জাস্ট একটা পার্ট নিয়ে হিসাব করলে হবে, কারণ একটা পার্টে 0 হইতে বাধ্য করতে হবে, ঠিক আছে। তো এই কার্বনের ক্ষেত্রে হবে হইতেছে আমাদের -2। আচ্ছা, তো এখানে দেখো হাইড্রোজেন দুইটা আছে, তো এখানে +1, +1, এই কার্বনটা তাহলে -2। সো ইথেনের ক্ষেত্রে বা মিথেনের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে দেখলাম যে আমরা -4 দেখতেছি মিথেনের ক্ষেত্রে, আর ইথিনের ক্ষেত্রে এক একটা কত? -2, -2 করে, ঠিক আছে। তো তারপর হচ্ছে C2H5OH। তো C2H5OH যদি বের করতে চাই, এক একটা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মানে জারণ সংখ্যা এক একটা হইতে পারে। তো সেজন্য আমাদের একটু বিস্তারিতভাবে আঁকা উচিত এই ম্যাথগুলো বা এই জারণ সংখ্যাগুলো বের করার জন্য। সো CH3, CH3, তারপর হচ্ছে CH2, CH2, তারপর সবার লাস্ট হচ্ছে OH, এখানে হচ্ছে OH, ঠিক আছে। সো এই কার্বনের কথা যদি চিন্তা করি, হাইড্রোজেন গুলো +1, +1, +1। সো এই কার্বনটা কত হবে? এই কার্বনটা অবশ্যই -3 হইতে বাধ্য, ঠিক আছে। এই পার্টটা 0 করার জন্য এই কার্বনটারে -3 হইতে হবে। বলতে পারো ভাই এই দিক থেকে এসে ইলেকট্রন নিবে না, বা এখানে কার্বন, ওই দিক থেকে এসে কেন ইলেকট্রন নিবে, তাই না? সো এইটার কথা যদি চিন্তা করি, এখানে এই যে এই পার্টটা, ঠিক আছে। সো আমি যদি বলি এই পার্টটা যদি চিন্তা করি, এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পার্ট হয়ে গেল, ঠিক আছে। সো আমাদের যেটা সেটা হচ্ছে এই কার্বনের ক্ষেত্রে যদি বের করতে চাই, এখানে অক্সিজেন -2 লিখতে হবে, এখানে হচ্ছে হাইড্রোজেন +1, কারণ অক্সিজেন দুই পাশ থেকে ইলেকট্রন নিবে, হাইড্রোজেনটা +1, এই হাইড্রোজেনটা +1। সো সবগুলো যদি হয় তাহলে কার্বনটা কত হইতে হবে? সো সবগুলো যোগ করো +3, তাহলে এটা কত আসে? -2 করলে +1 আসে। সো +1 কে 0 করার জন্য অবশ্যই এখানে -1। সো এই কার্বনটা -1 হইতে বাধ্য। +3 হাইড্রোজেন গুলা -2 করলে +1 আসে, +1 এর 0 করার জন্য কার্বন -1 হইতে হবে, ঠিক আছে। সো এটা গেল হইতেছে আমাদের ইথানলের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের ইথানেল। সো ইথানেলের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে CH3, তারপরে CHO। সো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন। তো CH3CHO যদি হয়, এই হাইড্রোজেনটা হচ্ছে আমাদের -1, +1, সরি, এই হাইড্রোজেনটা +1, এই হাইড্রোজেনটা +1, এই হাইড্রোজেনটা +1, এইটা হচ্ছে -2। সো দেখো জাস্ট বাম পাশেরটা হিসাব করো, তাহলে হচ্ছে এটা হইতেছে আমাদের +3 না -3 হইতে বাধ্য। আর হচ্ছে এই ডান পাশেরটা হিসাব যদি করো, -2 +1 -1 আসে, সো এটা হচ্ছে +1 হইতে বাধ্য, ঠিক আছে। এইভাবে তুমি জৈব যৌগের জারণ সংখ্যা চাইলে বের করতে পারবা, ঠিক আছে। বলতে পারো ভাই এই দিক থেকে কিন্তু কোনো ইলেকট্রন আসবে না, সো আমি এই দিকটা আমি হিসাবই করিনি, ঠিক আছে। তো জাস্ট একটা পার্ট হিসাব করলেই তোমার, বা প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হিসাব করলে তোমার হয়ে যেতেছে, কারণ দুই পাশ থেকে কার্বন কার্বন, তো দুই পাশ থেকে ইলেকট্রন আসার কোনো চান্স নেই।
ঠিক আছে। তারপর সিএসসি সিটা বলো, সেটা পারবা আশা করি, এটা আর দেখানোর কিছু নেই, সেটা পারবা এতক্ষণ যদি বুঝতে পারো। তারপর যেটা আছে সেটা হচ্ছে জটিল যৌগের। সো জটিল যৌগের জারণ সংখ্যা যদি বলতে চাই, জটিল যৌগ কারা গঠন করে? জটিল যৌগ মেইনলি গঠন করে যারা, তারা হচ্ছে ডি ব্লকের যারা আছে। অনেকে বলতে পারো ভাই অবস্থান্তর ধাতুগুলা, না অবস্থান্তর ধাতু ছাড়াও জটিল যৌগ হয়। যেমন জিঙ্ক, ওটা কিন্তু অবস্থান্তর না, বাট জিঙ্কে তুমি জটিল যৌগ তুমি পাবা। ঠিক আছে। আচ্ছা, সো জটিল যৌগ কারা গঠন করতে পারে? ডি ডি ব্লক হইতে হবে। আর হচ্ছে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে 13 নম্বর গ্রুপ। 13 নম্বর গ্রুপের যেই বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, মেইনলি অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে জটিল যৌগ গঠন করতে পারে। ঠিক আছে। এটার কারণ যদি বলি, কারণটা হইতেছে এদের অষ্টক সংকোচন দেখা যায়। ঠিক আছে। সো আমরা ওইগুলো বাদ দিই, ওইগুলো বাদ দিয়ে আমরা জাস্ট জটিল যৌগের মধ্যে জারণ সংখ্যা এগুলোই বের করি। জটিল যৌগের জটিল যৌগ যদি বলি, তাহলে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট থাকবে জটিল যৌগে বেশিরভাগ সময়, থার্ড ব্র্যাকেট ছাড়াও থাকতে পারে। ঠিক আছে। সো কিছু কিছু সময় সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আবার কিছু কিছু সময় সেকেন্ড ব্র্যাকেট নাও থাকতে পারে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যারা যুক্ত থাকবে তার হচ্ছে লিগ্যান্ড। ঠিক আছে। এবং দেখো এই লিগ্যান্ডের সংখ্যাকে আমরা বলি সন্নিবেশ সংখ্যা। তার মানে যতগুলা এই লিগ্যান্ড থাকবে ততগুলো সন্নিবেশ বন্ধন থাকবে। ঠিক আছে। সো এখানে সন্নিবেশ বন্ধন কয়টা? 6টা। এখানে সন্নিবেশ বন্ধন কয়টা বা লিগ্যান্ড কয়টা? সো ক্লোরিন এখানে 2টা আছে, এক আছে দেখে আমি আর কি কোনো ব্র্যাকেট দেওয়া লাগে না। অ্যামোনিয়া এখানে কয়টা আছে? 4টা আছে। ঠিক আছে। সো এখানে সন্নিবেশ সংখ্যা কত? 6। এখানে সন্নিবেশ সংখ্যা কত? 6। কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যেতে পারে, যারা দ্বিদন্তি লিগ্যান্ড, পলিদন্তি লিগ্যান্ড, ওইগুলোর কথাই বাদ দিলাম। সো এরা যেহেতু আমাদের সাধারণ লিগ্যান্ড বা মনোদন্তি লিগ্যান্ড, সো এখানে লিগ্যান্ড 6টা, সন্নিবেশ সংখ্যাও 6, এবং এখানে লিগ্যান্ড 6টা, সন্নিবেশ সংখ্যাও 6। সো এইটার কথা যদি বলি, এটার সন্নিবেশ সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, কারণ এখানে 5টা কার্বনিল আছে। আচ্ছা, সো আমাদের যেটা সেটা হচ্ছে, সো আমাদের যেটা সেটা হচ্ছে যে এইখানে কোবাল্টের জারণ সংখ্যা বের করতে হবে, এখানে কোবাল্টের জারণ সংখ্যা বের করতে হবে, এখানে আয়রনের জারণ সংখ্যা বের করতে হবে। ঠিক আছে। সো তুমি দেখো এখানে অ্যামোনিয়া আছে 6 জন। সো 6 জন যদি অ্যামোনিয়া থাকে, সো অ্যামোনিয়া একটা যৌগ বা অণু বলতে পারো। ঠিক আছে, যৌগিক অণু বলতে পারো। আচ্ছা, সো যৌগিক অণুর ক্ষেত্রে জারণ সংখ্যা কত হয়? 0 হয়, সেটা আমরা জানি। সো এই যৌগিক অণুর ক্ষেত্রে জারণ সংখ্যা 0। আচ্ছা, কোবাল্টেরটা জানি না আমি, সেজন্য x লিখলাম, x+0। সো তারপর হচ্ছে ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে হচ্ছে 3টা। সো এক একটা ক্লোরিন যদি -1 হয়, সো ক্লোরিন -3 হবে, ইকুয়াল টু 0। সো অবশ্যই এখানে কোবাল্টের জারণ সংখ্যা হইতেছে +3। ঠিক আছে। সো এখানে কোবাল্টটা +3। আচ্ছা, সো তারপর এখানে কোবাল্ট আছে, ক্লোরিন আছে 2 জন, অ্যামোনিয়া আছে 4 জন, আর ক্লোরিন আছে 1 জন। ঠিক আছে। সো এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে অবশ্যই এদের জারণ সংখ্যা গুলো 0। সো 0 লিখলাম। ক্লোরিন 2 জন আছে, এক একটা ক্লোরিন হচ্ছে -1 করে, সো এটা হবে -2। আচ্ছা, এক একটা কোবাল্ট হচ্ছে x ধরলাম, সো ইকুয়াল টু x। আচ্ছা, ক্লোরিন কয়জন আছে? ক্লোরিন 2 জন, 1 জন আছে। সো এক একটা ক্লোরিন ক্ষেত্রে -1 ইকুয়াল টু 0। তো সব মিলে আমাদের জারণ সংখ্যা কত আসে? x এর মান আসে হচ্ছে আমাদের +3। সো এই ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা +3 আসলো কোবাল্টের ক্ষেত্রে। সো বুঝতে পারতেছো এই ক্লোরিনটা কিন্তু অণু আকারে বা মৌলিক অণু আকারে নাই। ঠিক আছে, ক্লোরিনটা কিন্তু এখানে মাইনাস আকারে আছে, পরমাণুর আকারে আছে। সো পরমাণু আকারে থাকলে -1 হইতে হবে এটাকে। ঠিক আছে। তারপর যেটা আছে কার্বনিল আছে, মানে কার্বন মনোক্সাইড আকারে আছে, এটা আমরা কার্বনিল বলি। সো তারপর যেটা সেটা হচ্ছে এখানে কার্বনিল গুলা যেহেতু কার্বন মনোক্সাইড আকারে আছে, এটা হচ্ছে আমাদের 0। সো এটা যদি 0 হয়, তাহলে 0 × 5, তাহলে সবগুলো মিলে 0, এবং আয়রনটা অবশ্যই 0 হইতে বাধ্য। সো এখানে আয়রনটা হইতেছে জারণ মান কত? 0। সো যৌগের মধ্যে থাইকাও, যৌগের মধ্যে থেকেও তোমার জারণ মান কি হইতে পারে বলতো? 0 হইতে পারে। ঠিক আছে। সো আয়রন হইতেছে তার একটা প্রমাণ। সো এরকম কোশ্চেন করতে পারে যে ধাতু যৌগের মধ্যে আছে বাট জারণ মান 0, এটা কি সম্ভব? সো তখন তুমি বলবো হচ্ছে এই যে এটা পেন্টা কার্বনিল, আয়রন 0। ঠিক আছে, এইটার কথা বলবা, তাইলে হচ্ছে আমাদের এইখানে জারণ সংখ্যা 0 দেখতেছি। সো এইটা আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। আশা করি যারা যারা আগে জানতে না তারা অনেক কিছু শিখতে পারছো, আর যারা আগে থেকে জানতে হয় তাদের তো অবশ্যই শুভকামনা থাকলো, সামনে আরো কিছু জানতে পারবা। আমাকে যা জানাবা যে কি কি জিনিস আরো এক্সট্রা আলোচনা করতে পারতাম, এবং হচ্ছে অবশ্যই জানাবা যে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, বাই।